স্বাগত টিভিসির নির্বাচিত সংবাদে। আগামীকাল নানা আয়োজনে বাঙালি বরণ করে নেবে বাংলা নতুন বছর 1432। সব আয়োজনের প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন শোভাযাত্রার আগে এরই মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অবশ্য আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই চারুকলার মোটিফে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আর নিরাপত্তার দায়িত্বে থাকাদের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। মুখে মাস্ক ও হাতে দাহ্য পদার্থ নিয়ে চারুকলার বন্ধকে টপকে ভেতরে প্রবেশ করেন এক ব্যক্তি। এরপর ফ্যাসিস্টের মুখাকৃতির মোটিভে তরল পদার্থ ছিটিয়ে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় সে। এমন দৃশ্যই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা ছিল প্রায় 20 ফুট। রবিবার এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, মোটিভ পুড়িয়ে দেওয়ার রহস্য উদ্ঘাটনে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। এদিকে ফ্যাসিস্টের প্রতিকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় চারুকলায় নিরাপত্তার দায়িত্বে থাকাদের অবহেলা আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানায় র্যাবের মহাপরিচালক। আমরা এও খতিয়ে দেখছি যেখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে, এবং যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রবিবার চারুকলা অনুষদের সংবাদ সম্মেলন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে এবছর বাড়তি উৎসাহ উদ্দীপনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। বর্ষবরণ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় নিরাপত্তার জন্য 21টি স্থানে থাকবে ব্যারিকেড। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো অনুষ্ঠান মনিটরিং করা হবে। শোভাযাত্রায় মুখোশ, ব্যাগ এবং দাহ্য পদার্থ ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ এবং স্থান ত্যাগ করতে হবে। রমনা পার্কে প্রবেশের জন্য 3টি গেট এবং বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। পহেলা বৈশাখ ঘিরে ঢাকার রমনা বটমূল এলাকার প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও মহড়া শেষে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে চারুকলা অনুষদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান এবং আরেকজন সহকর্মী সোহরাওয়ার্দী থেকে যুক্ত হবেন, তবে নীলিমা আফরোজ যুক্ত হবেন। তার আগে শুরুতে যাব ফরহাদুজ্জামানের কাছে। ফরহাদুজ্জামানকে আমরা পাচ্ছি কিনা একটু দেখার চেষ্টা করি। আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, তবে দুজন সহকর্মীকে এই মুহূর্তে হয়তো সংযোগ করতে পারছি না। আমরা পরের খবরটি দেখে এসে তারপরে তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা চলে যাচ্ছি এবার পরের খবরে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আওয়ামী লীগের পতন হলেও 8 মাসেও থামেনি জ্বালানি খাতের দুর্নীতি। স্পট মার্কেটে এলএনজি কেনার নামে এখনো চলছে লুটপাট, যার খেসারত দিতে হচ্ছে জনগণকে। পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সময়ও এলএনজি সরবরাহ করছে আওয়ামী লীগ আমলের বিতর্কিত কোম্পানিগুলোই। প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার অজুহাতে 2018 সালে এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। সে সময় স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার নামে হাতিয়ে নেওয়া হয় বিপুল অঙ্কের টাকা। কিন্তু সরকার পতনের পরও থামেনি স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার দুর্নীতি। 8 মাস পার হলেও দীর্ঘমেয়াদী চুক্তির বদলে অন্তর্বর্তী সরকারও এলএনজি ক্রয়ে হাঁটছে বিগত সরকারের দেখানো প্রশ্নবিদ্ধ স্পট মার্কেটের পথেই। যদিও জ্বালানি সচিব বলছেন, ক্রয়ে স্বচ্ছতা আনতে জ্বালানি সরবরাহ চুক্তি যাচাই বাছাই করা হয়েছে। কাগজ যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করে দেখলাম যে আমাদের এখানে 27টা মতো সঠিক পাওয়া গেছে, বাকিগুলো আমরা বাতিল করে দিই। 27টার মধ্যে আবার চুক্তি করতে বলি, তখন তার 22টা প্রতিষ্ঠানকে আমরা যথার্থ মনে করলাম। এই 22টির সাথে আমার চুক্তি হয়েছে, বাকি 5টা হয়নি। আগে প্রতিষ্ঠান আছে, আগে ফিক্স ছিল 23টা প্রতিষ্ঠান, এর বাইরে কি পেত না। তবে বিশ্লেষকদের অভিযোগ, যাচাই বাছাই হয়েছে আওয়ামী লীগ সরকারের তৈরি করা নিয়ম অনুসরণ করেই। আর তালিকায় থাকা 23টি কোম্পানির মধ্যে পতিত সরকারের সময় স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে মূলত 3টি প্রতিষ্ঠান, যাদের সঙ্গে বিগত সরকারের ক্ষমতাসীনদের যোগসাজশ আছে।
ইউনূস সরকারের সময় গেল অক্টোবর ও নভেম্বরে স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সংশ্লিষ্টতা থাকা প্রতিষ্ঠান বিটল এশিয়া, যারা 2024-এর জুলাই আন্দোলনের আগে নিয়মিত এলএনজি সরবরাহ করত। সরকারকে এই বাছাই প্রক্রিয়া ও আমূল ঢেলে সাজানো দরকার ছিল এবং সেই সমস্ত বাছাই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদেরকে সেইভাবে ও উন্মুক্ত পদ্ধতিতে জনগণের আস্থা অর্জন করার মধ্য দিয়ে নিয়োগ করা দরকার ছিল, সেসব কিছু করে। তো সুতরাং বাছাই প্রক্রিয়ায় দরপত্র ভিত্তিতে যাদেরকে সিলেকশন দেওয়া হবে সেটাও কতটা পারফেক্ট কম্পিটিশন হবে, ত্রুটিমুক্ত হবে, স্বচ্ছ হবে, স্থানীয় সন্দেহ আছে। এই খাতে স্বচ্ছতা না আনলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যাদের বিরুদ্ধে কর্তৃত্ববাদের মেয়াদে অনিয়মের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আছে, সেই একই কোম্পানিকে যদি কার্যাদেশ দেওয়া হয় তাহলে অবশ্যই এটা বিতর্কিত হবে এবং সেটার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের যে ক্রয় নীতিমালা তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই কোম্পানিগুলোকে কার্যাদেশ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি সরকারের উচিত হবে পরিষ্কার করে জনসমক্ষে জানানো। অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে 2027 সাল থেকে দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহের চুক্তি করেছে, কিন্তু তা কেন চলতি বছর থেকেই নয় সেই বিষয়ে জানতে বারবার পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশ্য তিনি স্পট মার্কেটের জ্বালানি ক্রয় ও এর দুর্নীতি নিয়ে কথা বলতে রাজি হননি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিষয়টা নিয়ে আরো একটু কথা বলার চেষ্টা করি। আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আপনাকে স্বাগত। মানে এই যে স্পট মার্কেট থেকে এলএনজি কিনা, বর্তমান সরকার ক্ষমতায় তো এসছে 8 মাস হলো, এর মধ্যে কি খুব সহজ মানে কোম্পানি চেঞ্জ করে নতুন কোম্পানির কাছ থেকে কেনা এবং সেই এলএনজি দেশে নিয়ে আনা? যে বিষয়টা আপনি বলছিলেন, আসলে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রক্রিয়াটি কিন্তু সহজ জন্যই, বা এলএনজি কেনার এই প্রক্রিয়াটি দ্রুততম সময়ে করার জন্যই কিন্তু আসলে স্পট মার্কেট। যে নীতিমালাটির কথা বলা হচ্ছে মূলত সেটি বিগত সরকারের সময় নির্ধারণ করা নীতিমালা, অর্থাৎ এই এলএনজি কেনার প্রক্রিয়াটির ক্ষেত্রে বা এলএনজি সরবরাহের ক্ষেত্রে কারা সরবরাহ করতে পারবেন বা কারা করবেন না সেই রুলসগুলো কিন্তু সেট করেছে বা নির্ধারণ করেছে আসলে বিগত সরকার। তো সেই নিয়মগুলো কিন্তু পর্যালোচনা করার দরকার ছিল। যদিও আসলে আমরা কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটি দেখলাম, এই প্রতিবেদনটি তৈরি করার সময় জ্বালানি সচিব আমাদেরকে জানিয়েছিলেন যে এই যে নিয়মগুলো আছে সেগুলো সংশোধন করা হয়েছে এবং এগুলো যাচাই বাছাই করে কোম্পানিগুলোকে আবারও নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু বাস্তবতা আমরা যেটি দেখলাম সেটি 5ই আগস্টের পরেও যে 3টি এলএনজির চালান এসেছে, সেই 3টি চালান কিন্তু 2017 সাল পরবর্তী সময়ে যে নীতিমালা এবং যে তালিকাভুক্তি করা হয়েছিল যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোই কিন্তু আসলে সরবরাহ করেছে। তো সেই প্রক্রিয়ার মধ্যে আসলে কিন্তু একটি কিন্তু রয়ে গেছে যে বিগত সরকারের সময়ে যে কোম্পানিগুলোর বিরুদ্ধে আমরা নানান রকম অভিযোগ পেয়েছি সেই কোম্পানিগুলোই এখনো যেহেতু দিচ্ছে, সেখানে কিন্তু একটি প্রশ্ন থাকেই যে দুর্নীতি বা অনিয়ম সেখানে আছে কিনা। এই পাশাপাশি কিন্তু আমাদের যে দুটো বার্জ আছে, দুটো সম্ভবত আপনি ভালো বলতে পারবেন, সেটিও কিন্তু সামিটের মালিকানাধীন। সেই জায়গায়ও কিন্তু মানে যেটার মাধ্যমে আসলে এই এলএনজিটা প্রক্রিয়াকরণ করে আমরা পাই, সেখানেও কিন্তু পরিবর্তন আনার কথা নানাভাবে বলা হয়েছিল, কিন্তু সেটিও তো আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া না? আমি আপনার কথা আসলে খুব ভালো শুনতে পারছি না, যতটুকু বুঝতে পারছি যে আপনি এই প্রক্রিয়াটির কথা বলছেন। সেক্ষেত্রে আসলে বিগত সরকারের সময় আমরা দেখেছি খুব ঢালাওভাবে একটি বা দুটি কোম্পানিকেই কিন্তু নানানভাবে সুবিধা দেওয়া হয়েছে এবং এই বাজারে যেটি প্রতিযোগিতা কাগজে কলমে থাকলেও সরবরাহ করার ক্ষেত্রে বা ব্যবসাটি করার ক্ষেত্রে কিন্তু সেখানে প্রতিযোগিতা ছিল না। কাগজে কলমে প্রতিযোগিতা থাকলেও আমরা দেখেছি সেখানে মনোপলি ছিল। সে কারণেই আসলে এই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখলাম যে এলএনজি আমদানির যে বার্জের কথা আপনি বলছেন, সেখানে কেবলমাত্র সামিটকেই কিন্তু সেই সুবিধাটি দেওয়া হয়েছে বা সামিটের মাধ্যমে আনা হয়েছে। তো সার্বিকভাবে আসলে এই জায়গাটিতে কিন্তু একটি ভালো বিকল্প হতে পারে স্পট মার্কেটে কেনার চেয়ে সেটি দীর্ঘমেয়াদী চুক্তি। আমরা দেখলাম এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার এসে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে
এলএনজি কেনার ক্ষেত্রে, কিন্তু সেই এলএনজিটি কখন থেকে আসবে? 2027 সাল থেকে। এখানে একটি প্রশ্ন হচ্ছে, যেহেতু স্পট মার্কেট এটি খুবই ব্যয়বহুল একটি পদ্ধতি, সেখানে আসলে সরকারের পক্ষে কিন্তু সেই কূটনৈতিক তৎপরতাটা চালানো উচিত ছিল যাতে খুব শীঘ্রই দীর্ঘমেয়াদী চুক্তি বাড়ানো যায় এবং বিকল্প যে সমস্ত উৎস আছে সেই সমস্ত উৎস থেকে যাতে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে আসলে এলএনজি সরবরাহ করা যায়। তাতে যেটি হতো, দামের ক্ষেত্রে যে স্পট মার্কেটে যে হঠাৎ ওঠানামা, সেই ওঠানামাটিকে কিন্তু নিয়ন্ত্রণ করা যেত, বা সেই ওঠানামার কারণে যে বাড়তি ডলার গুনতে হয় সেটি কিন্তু আসলে সেভ করা যেত। জি, একদম পরিষ্কার। আপনি যদিও শুনতে পাননি, অনেকখানি কম শুনেছেন, তারপর মোটামুটি যা জানার ছিল আপনার কাছে জানতে পেরেছি। মোস্তফা মাহমুদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। বার্তাকক্ষ থেকে যুক্ত ছিলেন আমাদের ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। আমরা যেটা শুরুতে বলার চেষ্টা করেছিলাম, আজকে রাত পোহালে কাল সকালেই বাংলা নববর্ষ বরণ করা হবে, সেটা নিয়ে প্রস্তুতি চলছে। আমাদের দুই সহকর্মী দু জায়গায় আছেন, চারুকলা অনুষদে আছেন একজন, সোহরাওয়ার্দী উদ্যানে আছেন একজন, তাদের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। শুরুতে চারুকলা অনুষদে আছেন ফরহাদুজ্জামান, তার কাছ থেকে একটু জেনে নেব। ফরহাদুজ্জামান, আপনি যদি শুনে থাকেন আপনি যুক্ত হবেন অবশ্যই। আপনার কাছ থেকে জানতে চাওয়া, ফরহাদুজ্জামান, আপনার কাছে জানতে চাওয়া যে কিছুক্ষণ আগে যতটুকু শুনতে পেরেছে যে যেই একজন দুর্বৃত্ত বলা হচ্ছে যে কিনা এই মোটিভটাতে আগুন দিয়েছিল, তাকে শনাক্ত করা গেছে, সে তার পরিচয় পাওয়া গেছে কিনা, প্লাস একটা জিনিস আপনার কাছ থেকে আরও জানতে চাই যে মোটিভের একটা ধরন বোধহয় এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে, শোলা দিয়ে তৈরি হচ্ছে, সেটিও বোধহয় কালকে পাওয়া যাবে, কি বলেন? জি ধন্যবাদ। রাত পোহালেই নববর্ষর উদযাপন শুরু হবে। এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে গতকাল ভোরবেলায় কিন্তু যে স্বৈরাচারের যে মুখাকৃতি সেটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল, পাশাপাশি শান্তির প্রতীক কবুতর সেটাও কিন্তু পুড়ে গিয়েছিল, এর পাশাপাশি জুলাই 36 সেটাও পুড়িয়ে গিয়েছিল। এর মধ্যে জুলাই 36-এর কাজ শেষ হয়েছে, কবুতরের কাজও শেষের দিকে, আর মুখাকৃতিটা যে স্বৈরাচারের যে মুখাকৃতি সেটাও কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেছে এবং এটাও কিন্তু শেষ হয়ে যাবে। তবে এটা কিন্তু বাঁশ এবং কাঠের ছিল যেটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখন কিন্তু শোলা দিয়ে তৈরি করা হচ্ছে। আমরা এই যে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আগামীকালের মধ্যেই বা আজকে রাত্রেই হয়তো শেষ হয়ে যাবে এবং কালকে এটা প্রস্তুত হয়ে যাবে। এর পাশাপাশি আমরা, আপনি যেটা বললেন যে এই যেটা পুড়িয়ে দিয়েছিলেন তার একটা পরিচয় কিন্তু মিলেছে, যদিও আমি প্রক্টরের সাথে নিজে কথা বলেছি। তিনি বলছেন যে তিনিও জানতে পেরেছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে এখনও এটা নিশ্চিত করে তিনি বলতে পারেননি। তবে এরই মধ্যে আমরা জানতে পেরেছি তিনি আরবি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী, তার নাম রাকিব, এবং সে কিন্তু একসময় ছাত্রলীগ সমর্থন করত, এমনটাই কিন্তু জানতে পেরেছি। তবে এখনও এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত করতে পারেনি প্রক্টর, এবং তাকে কিন্তু গ্রেপ্তারে কিন্তু অভিযান চলছে, এটাও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তিনিও কিন্তু জানেননি, এটা নিশ্চিত করতে পারেনি। পাশাপাশি এবার ডিএমপি কমিশনার কিন্তু আজকে বলেছিলেন যে শোভাযাত্রার আগেই কিন্তু এই কাজের সাথে যে জড়িত তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে। আমরা দেখেছি যে এছাড়া পাশাপাশি যে ঘোড়ার গাড়ি ছিল সেটাও কিন্তু প্রস্তুত হয়ে গেছে, ইলিশ মাছ সেটাও কিন্তু প্রস্তুত হয়ে গেছে, বাংলার আবহমান ঐতিহ্যর যে পালকি সেটাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। এই স্বৈরাচারের মুখাকৃতি ছাড়া বেশিরভাগ যে অবয়ব আছে সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু তৈরি হয়ে গেছে এবং আগামীকালকের মধ্যে বা আজকে রাতের মধ্যেই কিন্তু সব কিছু একদম পুরোপুরি শেষ হয়ে যাবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এর আগে। এবং এবারের যে শোভাযাত্রা সেটার নাম কিন্তু পরিবর্তন হয়েছে, আপনি জানেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেটা সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন এবং তারা বলছেন যে গত কয়েকবারের তুলনায় এবার কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। আমরা দেখেছি যে মাছ এবং বাঘ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করে কিন্তু এই যে গাড়ির উপরে কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং 36 জুলাই আমরা দেখেছি কিছুক্ষণ আগে শেষ করে সেটাও কিন্তু এই যে শোডাউনের জন্য শোভাযাত্রার জন্য কিন্তু প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে। আমি এরই মধ্যে আমরা দেখেছি যে আরও বিভিন্ন রাজারানীর যে মুখোশগুলো আছে সেগুলোও কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং এগুলোও কিন্তু কাজ চলছে। পাশেই চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান কিন্তু আমরা দেখেছি যে সেখানেও কিন্তু ব্যাপকভাবে শুরু হয়েছে এবং গতকালকে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, গতকালকে নাশকতা না হলে কিন্তু গতকালকে কিন্তু কাজ শেষ হয়ে যেত, তারা কিন্তু
এমনটি আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে মুগ্ধের পানির বোতল সিটির কাজও কিন্তু শেষ হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও আমাদেরকে বলেছেন যে তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছে যেন আগামীকাল এর জন্য সর্বোচ্চ স্বতঃস্ফূর্তভাবে যেন সবাই অংশগ্রহণ করতে পারে, তার জন্য যত রকমের আসলে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে এবং এখনও কিন্তু শেষ মুহূর্তে যেহেতু কাজ চলছে সেটাও কিন্তু পুরোদমে কিন্তু কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শনার্থীরাও কিন্তু এসেছেন এই কাজগুলো দেখার জন্য এবং সব ধরনের কাজ এবং প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে। আর যে গ্রেপ্তারের বিষয়টা এখনও কিন্তু গ্রেপ্তার হয়নি, আমরা আপনি দেখতে পাচ্ছেন যে ফরহাদ বললেন আপনি সেখানে থাকতে থাকতে একটু জানাবেন যে আরো একটা জায়গায় যেটা মানে বহু বছর ধরে আমাদের বাংলা নববর্ষ উদযাপনে যে একটা বড় অনুষ্ঠান হয় রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান, সেটির প্রস্তুতি নিশ্চয়ই একটু আগে দেখে এসেছেন আপনি। সেখানকার সম্ভবত ছায়ানটের শিল্পীরা এখন রিহার্সাল করছেন, সেখানে নিরাপত্তার কথা আমরা জানিয়েছি। সেখানে তো আর কোনো ঝুঁকির কিছু নেই, আপনি যতটুকু জানেন একটু জানাবেন আমাদেরকে। যে এখন পর্যন্ত সেখানে কোনো ধরনের ঝুঁকি নেই এবং আপনি জানেন আজকে ডিএমপি এবং র্যাবেরও একটা সংবাদ সম্মেলন হয়েছে, তারাও কিন্তু জানিয়েছেন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঢাকাতে 18,000-এর বেশি বা 18,000-এর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কাজ করে, পাশাপাশি সাদা পোশাকে এবং গোয়েন্দারাও কিন্তু নজরদারি রেখেছে এবং তারা বলছেন যে এবার এটি সম্পূর্ণভাবেই একদম নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এবারের পহেলা বৈশাখ উদযাপন করা হবে এবং কোনো ধরনের ভীতি বা কোনো ধরনের নাশকতার কিন্তু কোনো তথ্য কিন্তু তারা পায় নাই। তবুও তারা কোনো সংখ্যায় আসলে এড়িয়ে যাচ্ছেন না, সব কিছু তারা নিরাপত্তার জন্য কাজ করছেন এবং এখন পর্যন্ত সেখানেও কিন্তু প্রস্তুতি চলছে আগামীকাল যেন সকালে যেন সুষ্ঠুভাবে যেন শুরু করতে পারে, তার জন্য সমস্ত প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি স্যার, সেটা কিন্তু নিয়েছেন। জি, আমরা একটু জানাবেন যে এখান থেকে যে বাইরে থেকে দর্শনার্থী যারা ঢুকছেন সেটা একটা নিরাপত্তার বিষয়টাকে আমি কোনো পুলিশ আপনার সামনে দেখতে পারলাম না, কয়েকজন প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্য আছে, তাদেরকে এবার ঢুকতে দিল কেন? দেওয়ার তো কথা না, যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এরই মধ্যে। না, এটা সত্যি আজকে এখানে আমরাও যখন এসেছি তখনও দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এখানে আছেন, তবে কোনো ধরনের তল্লাশি বা কাউকে জবাবদিহির আওতায় কিন্তু আনা হয়নি, সবাই সবার মতো করেই কিন্তু এখানে প্রবেশ করছে। যেহেতু গতকালের একটা ঘটনা ছিল, এরপরেও কিন্তু আমরাও দেখিনি যে খুব বেশি কড়াকড়ি বা আজকে আবার এমন নাশকতা হবে কিনা, এইটাও কিন্তু আমাদের চোখে পড়ে নেই। কারণ আপনি জানেন যে গতকালও কিন্তু এখানে সেই আইনশৃঙ্খলা বাহিনী বা প্রক্টোরিয়াল টিম কিন্তু ছিল, তার মধ্য দিয়েই কিন্তু ভোরবেলায় কিন্তু এই আগুনটা দেওয়া হয়েছিল। আজকেও কিন্তু এমনটাই আছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে আমরা দেখেছি, বাট তারা খুব বেশি যে তারা তল্লাশি করবে বা কাউকে সন্দেহমূলক হবে, আমরা আসার পরে কিন্তু এমনটি কিন্তু চোখে পড়েনি। বা প্রক্টোরিয়াল টিম বা এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারাও কিন্তু কোনো ধরনের তল্লাশি বা কোনো ধরনের জিজ্ঞাসাবাদ কিন্তু করেনি, আমরা কিন্তু দেখেছি। আজকে যে এমনটা ঘটবে কি ঘটবে না সেই নিশ্চয়তা কেউ দিতে পারছে না। জি ফরহাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফরহাদুজ্জামান আমাদের সহকর্মী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে। আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে দেয়া আটক আদেশ কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সময় বেঁধে দেয় উচ্চ আদালত। রুলের দ্রুত জবাবের পর মেঘনার মুক্তির দাবি জানিয়েছেন তার বাবা বদরুল আলম। এদিকে মেঘনাকে আটকের বিষয়টি যথাযথ ছিল না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মডেল মেঘনা আলম পেশার সূত্র ধরে পরিচয় হয় বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলানের সঙ্গে। তবে সুসম্পর্ক একসময় রূপ নেয় তিক্ততায়। সেই তিক্ততার সূত্র ধরে গেল 9 এপ্রিল মেঘনাকে নিজ বাসা থেকে গ্রেফতার করতে গেলে এভাবেই ফেসবুক লাইভে এসে নিজের শঙ্কার কথা জানান এই মডেল অভিনেত্রী। পুলিশের কাজ হতে পারে না, পুলিশের কাজ হতে পারে। আটকের 3 দিন পর মেঘনাকে আদালতে তোলা হলে বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠাবার নির্দেশ দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপরই হাইকোর্টে ছুটে আসেন মেঘনার বাবা। ওই আটকাদেশকে অবৈধ ঘোষণার দাবিতে রিট করেন তিনি, মঞ্জুর করে আদালত। প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা এবং ফ্যামিলি এখানে বাধ্য হয়েছে এসে হাইকোর্টের শরণাপন্ন হতে তার মুক্তির দাবি করার জন্য। রুলের পর দ্রুত মেঘনার মুক্তির দাবি জানান মেঘনার বাবা। এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে, আমরা সেই আশাই করছি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে ব্রিফিং ডাকে আইন মন্ত্রণালয়। নিজের অবস্থান তুলে ধরেন আইন উপদেষ্টা। এত জামিন দেওয়া হচ্ছে এই ব্যাপারটা মানে আমাদের প্রধান বিচারপতি আপিলের ডিভিশন ওনারা অবগত আছেন এবং আমার ধারণা এটা কথা বলার আমার আমার নাই, এই ব্যাপারে উপযুক্ত করণীয় কি এটা ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন। বিশেষ ক্ষমতা আইনে নয়, আগামীতে অভিযুক্তকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশনা অনুসরণ করা হবে, এমনটাই বিচার প্রার্থীদের প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিষয়টি নিয়ে আরো একটু জানার চেষ্টা করি। বার্তা কক্ষে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনাকে স্বাগত। মানে মেঘনা আলমকে নিয়ে যে আজকে নির্দেশনাটা মোটামুটি আপনার প্রতিবেদনে পরিষ্কার হওয়া গেল, কিন্তু এই যে বিশেষ ক্ষমতা আইনে এই সরকারের সময়ও এসে এরকম একটা নারীকে রাতের অন্ধকারে গিয়ে গ্রেপ্তার করতে হবে, এটি একজন সাংবাদিক হিসেবেও আপনি কিভাবে দেখেন? জুয়েল, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে বিশেষ ক্ষমতা আইন, যেটাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে দেশীয় এবং আন্তর্জাতিক বহু মানবাধিকার সংস্থাগুলো বলছে ড্রাকোনিয়ান ল, অর্থাৎ খুবই কঠোর আইন, এবং এই আইনটি কিন্তু যেভাবে প্রয়োগ করা হয় সেই প্রয়োগের ক্ষেত্রে ন্যূনতম যে মানবাধিকার রয়েছে প্রতিটি মানুষের, সেই মানবাধিকারগুলো কিন্তু সমুন্নত রাখা হয় না। একটি কথা আপনার মাধ্যমে জানাতে চাই যে এই 1974 সালের যে বিশেষ ক্ষমতা আইন নিয়ে আমরা আলোচনা করছি, এই বিশেষ ক্ষমতা আইন কিন্তু এর যাত্রাটা শুরু হয় কিন্তু 1952 সালে, এবং তখন যখন আমাদের দুর্বার ভাষা আন্দোলন ছিল তখন সেই ভাষা আন্দোলনের সৈনিকদের বিরুদ্ধে কিন্তু পাকিস্তানি সরকাররা এই আইনটির প্রয়োগ করেছিল, এবং পরবর্তীতে স্বাধীনতা পরবর্তী সময় যখন এই বিশেষ ক্ষমতা আইনটি আসে তাও নিয়েও কিন্তু বেশ সমালোচনা হয়। কারণ বিশেষ ক্ষমতা আইনে যখন আপনি কাউকে গ্রেফতার করবেন তখন আপনার তাকে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে না, তাকে নিয়ে আসতে পারবেন যেভাবে খুশি, এবং সেক্ষেত্রে গ্রেফতারের যে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা রয়েছে বা বিধিমালা রয়েছে সেগুলো যথাযথ অনুসরণ করার কোনো তোয়াক্কা করা হয় না। এবং এই বিষয়টির কারণেই যে আজকে ব্যারিস্টার সারা তিনি কিন্তু কোর্টে তুলে ধরেছেন যে কোন প্রক্রিয়ায় আসলে মেঘনা আলমকে নিয়ে আসা হলো। একটি বিষয়ে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এইখানে একটি বড় বৈপরীত্য কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা দেখেছি, কারণ মেঘনার বিরুদ্ধে ভাটারা থানায় যে মামলাটি হলো সেই মামলাটি আপনি বললেন যে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা, কিন্তু যখন এটা কোর্টে চলে আসলো তখন সেটা হয়ে গেল বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ, এবং প্রয়োগটি করলেন কি বিশেষ ক্ষমতা আইন 1974-এর 2-এর F ধারার প্রয়োগটি করা হলো। সেখানে বলা হয়েছে জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা থেকে প্রতিকারের বিষয়। তো সেক্ষেত্রে মেঘনা আলমের বাবা এবং তার আইনজীবীর কথা হচ্ছে মেঘনা আলম এমন কি কাজ করেছেন যার মধ্য দিয়ে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। একটি বিষয় সেটি হচ্ছে যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তার শঙ্কা বা কনসার্নের কথা জানিয়েছিলেন, এবং সেটি কিন্তু একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে তিনি করতেই পারেন। অতএব এই জায়গাগুলোতে সামনের দিনে সুপ্রিম কোর্টের যে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া রয়েছে, মিজান, প্রশ্নটা এরকম হতে পারে কিনা যে কারণে এই যে এত যুদ্ধ, এত মানুষের রক্তের বিনিময়ে যে জুলাই হলো, সেই জুলাইয়ের পরে যে সরকার গঠিত হলো এটি ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। সেই একই জিনিস যদি আগের সরকারের মতো ফ্যাসিস্টের মতো ব্যবহার করা হয় একজন সাধারণ নাগরিকের উপরে, সেটি তো প্রশ্নবিদ্ধ হওয়ারই কথা, তাই না? জুয়েল, আপনি সঠিক বলেছেন। আসলে এখানে একটা কিন্তু আপনি দেখেন যে একটা পলিটিক্যাল ডিলেমা আমাদের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে যে যখনই যিনি অপোজিশনে থাকেন তিনি কিন্তু বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে ব্যাপক সোচ্চার থাকেন। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক সোচ্চার ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন আবার কিন্তু বিএনপি বিশেষ ক্ষমতা আইন পরবর্তীতে সরকারে গেলে তারা বাদ দিবেন বলেছেন। কিন্তু দেখা যায় যে এক্ষেত্রে পলিটিক্যাল কমিটমেন্ট কখনোই রক্ষা করা হয় না জনগণের প্রতি, এবং কোনো সরকারই আসলে অঙ্গীকার করে যখন ক্ষমতার মসনদে বসেন তারা বিশেষ ক্ষমতার আইনটি ত্যাগ করতে চান না, কারণ এই আইনে অপরিমেয় যে ক্ষমতা দেয়া রয়েছে তারা মনে করেন যে সেই ক্ষমতাটি তাদের দরকার। যদিও এই আইনের মধ্য দিয়ে আমাদের যে মানবাধিকারের যে সূচক রয়েছে, এই আইনের যত বেশি প্রয়োগ হবে মানবাধিকার সূচকে কিন্তু ততই বাংলাদেশের অবনমনের একদম স্পষ্ট একটা রূপরেখা তৈরি হয়ে যায়। অতএব সেই বিষয়গুলো হয়তো ভাবা উচিত, এবং অবশ্যই আমরা যে বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করি সেক্ষেত্রে কোনো নাগরিকের বিরুদ্ধে এই কালা আইন, যা বিশেষ ক্ষমতা আইন, এই আইন হবে না, এই ধরনের কোনো আটকাদেশ আর আসবে না, এমনটা কিন্তু সবার প্রত্যাশা। মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। বার্তা কক্ষ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। ডিবিসি নির্বাচিত সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।